স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। পটুয়াখালীর দশমিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ফাহিম বয়াতি নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভাংরা গ্রামের ধলু ফকিরের বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফাহিম দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরে বিকেলে ধলু ফকিরের বাজারে বাবার কাছে যাচ্ছিলেন। এ সময় এলাকার চিহ্নিত বখাটে শাকিল তার গতিরোধ এবং কথা কাটাকাটি করে। এক পর্যায়ে শাকিলকে গাঁজাখোর বলায় শাকিল দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ফাহিমের পায়ের রগ কেটে দেয়। ঘটনাস্থলে ফাহিমের বাবা ও শাকিলের পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ফাহিমের বাবা জাকিরও। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। আহতদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলিম জানান, স্থানীয় লোকজন শাকিলের বাবা সানুমিরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, হতে পারে হালকা বৃষ্টি। এছাড়া দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা আজ অপরিবর্তিতই থাকতে পারে। চিকিৎসক সংকটে ভুগছে পটুয়াখালীর কলাপাড়ায় 50 শয্যার হাসপাতাল। 36 জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র 4 জন। এ অবস্থায় বেকায়দায় রোগীরা। কলাপাড়া পায়রা বন্দর, 3টি তাপবিদ্যুৎ কেন্দ্র ও সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন সহ কয়েকটি বড় প্রকল্পে কর্মরত আছে দেশি বিদেশি হাজারো কর্মী। তাদের চাপ পড়ে কলাপাড়া 50 শয্যা হাসপাতালে। পার্শ্ববর্তী রাঙাবালী উপজেলার প্রায় 4 লাখ মানুষেরও চিকিৎসার একমাত্র জায়গা এই হাসপাতাল। বেশিরভাগ সময় বেড না পাওয়ায় হাসপাতালের মেঝেতে থেকেই নিতে হয় চিকিৎসা। সেই সাথে রয়েছে চিকিৎসক সংকট। ইমার্জেন্সি রিপোর্ট আনার পরে যে ইমার্জেন্সি ভাবে একটা রোগী দেখাইবো তার কোনো নাই এই জায়গায়। ডাক্তারই মাত্র 2 জন। এই জায়গায় মানে ওই অনেক ঠেকে আছি, দূরে যেতে পারতেছি না। সারা হাসপাতালে ডাক্তার 2 জন। পেশেন্টদের যেই আপনার অসুবিধাগুলো এগুলো আছে রিকভার করতে পারতেছে না সময় মতো। হাসপাতালটি মূলত চলছে 2 জন জুনিয়র কনসালটেন্ট ও 1 জন মেডিকেল অফিসার দিয়ে। আমাদের আউটডোর এবং ইনডোর প্লাস হলো জরুরি বিভাগ সামলাতে সাংঘাতিক কষ্ট হচ্ছে। আমরা বারংবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বা অবহিত করেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু ওইভাবে আশানুরূপ ফল পাইনি। মাত্র 4-5 জন ডাক্তার দিয়ে এই বিশাল রোগীর সংখ্যা ম্যানেজ করা তো খুবই কঠিন, এবং এতে ওয়ার্কলোড বা কাজের চাপ বেড়ে যাওয়াতে আমরা ডাক্তাররাও অসুস্থ হয়ে পড়ছি। আমাদের ইউএচএপিও প্রতিদিন উনি নাইট করতেছে, কিন্তু এতে হয় কি যে একজনের উপরে যখন ওয়ার্কলোডটা অনেক বেশি বেড়ে যায়, স্বাভাবিকভাবেই কাজের যে কোয়ালিটি সেভাবে আর দেওয়া যায় না। এই গুরুত্বপূর্ণ হাসপাতালটির সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে সিভিল সার্জন। কলাপাড়া এবং গলাচিপা সহ সমস্ত পটুয়াখালী জেলাতেই চিকিৎসকের প্রচণ্ড সংকট। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে এই সমস্যার সমাধান হবে। পটুয়াখালী কলাপাড়া উপজেলার এই হাসপাতালে সম্প্রতি ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। দীপ্ত বার্তা কক্ষ। ইউরোপ বাংলাদেশ ফেডারেশনের সভাপতি ওয়ালি তাসার উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করেছে। মঙ্গলবার গাজীপুরের ভোগড়া বাইপাস চৌধুরী বাড়ি এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকদের কাজের পরিবেশ, উৎপাদন প্রক্রিয়া ও রপ্তানি সম্ভাব্য বিষয়ে খোঁজখবর নেন ইউরোপ বাংলাদেশ ফেডারেশনের প্রতিনিধি দল। বাংলাদেশের শিল্প খাতকে এগিয়ে নিতে ও ইসরায়েল গাজা যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে কাজ করছে এই ফেডারেশন। শিল্প মালিক ও শ্রমিকদের কথা বিবেচনা করে পণ্যের দাম নির্ধারণের দাবি জানান পোশাক কারখানা কর্তৃপক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্তের জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তবে চুক্তি শর্তের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এ সময় পোস্টে ট্রাম্প ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে এই চুক্তি গ্রহণের আহ্বান জানান। এদিকে গাজা উপত্যকা জুড়ে গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় আরও ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ক্ষুধার্ত মানুষের ভিড়ে ইসরায়েলি সেনাদের গুলিতে কমপক্ষে ২৮ জন নিহত হন। এ নিয়ে উপত্যকাটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৬,৬৪৭-এ দাঁড়িয়েছে। অন্যদিকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। এই হামলার জেরে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহান্স্ক অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে এমনটি দাবি করেছেন ওই অঞ্চলের রুশ সমর্থিত প্রধান কর্মকর্তা। ৩ বছরেরও বেশি সময় চলা যুদ্ধে লুহান্স্ককে রাশিয়ার সম্পূর্ণরূপে দখল করা প্রথম ইউক্রেনীয় অঞ্চল। লুহান্স্কের আয়তন প্রায় ২৬,৭০০ বর্গ কিলোমিটার। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর থেকে রাশিয়ার হাতে পড়া সবচেয়ে বড় এলাকা এটি। যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও দাবি নিশ্চিত করেনি এবং ইউক্রেনও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপের বিভিন্ন দেশ। অতিরিক্ত গরমে ইতালিতে 2 জনের মৃত্যু হয়েছে। ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল ও গ্রিস সহ বিভিন্ন দেশে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার প্যারিস সহ ফ্রান্সের 16টি অঞ্চলে সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করা হয়। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই তাপপ্রবাহের কারণে ফ্রান্স জুড়ে প্রায় 200টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বেশিরভাগ দেশে প্রস্তুত রাখা হয়েছে জরুরি চিকিৎসা সেবা। এরই মধ্যে তুরস্কে দাবানল দেখা দিয়েছে। দাবানলের কারণে উদ্ধারকারীরা 50,000-এর বেশি লোককে সরিয়ে নিয়েছে। খেলার খবর। টেস্ট সিরিজ শেষ, বাংলাদেশ দলের এখন ওয়ানডে মিশন শুরু। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে সফরকারীরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 3টায়। এই সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়কত্ব শুরু করবেন মেহেদী হাসান মিরাজ। এদিকে প্রায় 4 মাস পর ওয়ানডে খেলতে নামবে শ্রীলঙ্কা। সবশেষ তারা খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেব্রুয়ারিতে। সিরিজের দ্বিতীয় টেস্টে আজ বার্মিংহামে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। খেলা শুরু হবে বিকেল 4টায়। এই ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন শরীফুদ্দৌলা সৈকত। দীর্ঘ 52 মাস পর ইংল্যান্ড টেস্ট দলে ফিরছিলেন পেসার জোফরা আর্চার। তবে দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ হয়নি তার। সিরিজের প্রথম টেস্টের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ইংলিশরা। 2021 সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছেন আর্চার। গত সপ্তাহে কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম শ্রেণীর ম্যাচে ডারহামের বিপক্ষে সাসেক্সের হয়ে খেলতে নামেন তিনি। এদিকে প্রথম ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন শরীফুদ্দৌলা। আজ শুরু হতে যাওয়া দ্বিতীয় এবং 10 জুলাই থেকে শুরু হতে যাওয়া লর্ডস টেস্টেও মাঠে আম্পায়ার হিসেবে তাকে দেখা যাবে 48 বছর বয়সী এই বাংলাদেশিকে। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনামে রয়েছে জুলাই ঘোষণাপত্র আদায়ে অনর এনসিপি। আবু সাইদের কবরের সামনে দাঁড়িয়ে সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবি আবারও করছি বলেছেন নাহিদ ইসলাম।
রংপুর থেকে জুলাই পদযাত্রা শুরু। এদিকে রয়েছে আগামীতে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন। ঐক্য সর্বমুখী ও অটুট হোক, রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের সুযোগ যেন হারিয়ে না ফেলি। এদিকে রয়েছে বীরের রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় বলেছেন খালেদা জিয়া। জাতীয় সরকার গঠন করবে বিএনপি বলেছেন তারেক রহমান। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনামে দেখতে পাচ্ছি তারিক সিদ্দিক ও তার স্ত্রীর বিপুল সম্পদের খোঁজ, দুদকের অনুসন্ধান। সম্পদের দলিল মূল্যই দেখানো হয়েছে 38 কোটি টাকার বেশি, যদিও বাজার মূল্য এর কয়েক গুণ। এদিকে রয়েছে ফেব্রুয়ারি ও এপ্রিল সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। আরেকটি শিরোনামে রয়েছে স্বৈরাচার যেন মাথাচাড়া দিতে না পারে বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন। প্রথম আলোতে আরও রয়েছে নিত্য নতুন ইস্যু আনতে থাকলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে, এমনটি বলেছেন তারেক রহমান। আরেকটি শিরোনাম এক দলকে সরিয়ে আরেক দলকে বসাতে কেউ রক্ত দেয়নি বলেছেন নাহিদ ইসলাম। এদিকে রয়েছে মুনাফার হার কমলো সব সঞ্চয়পত্রের। দর্শক, আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর। শিরোনাম গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাই ঐক্য বজায় রাখুন। জুলাই শহীদদের স্মরণে আলোচনায় সভায় খালেদা জিয়া এই আহ্বান জানিয়েছেন। এদিকে রয়েছে ১৫০০ ছাত্র জনতা হত্যার দায় হাসিনার, শুনানিতে চিফ প্রসিকিউটর। এদিকে রয়েছে শুধু সরকার পতন নয়, জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল নতুন বন্দোবস্ত। পীরগঞ্জে সাংবাদিকদের নাহিদ ইসলাম এটি বলেছেন। যুগান্তরের আরেকটি শিরোনাম সরকার ও বিভিন্ন বাহিনীর চাপে প্রহসনের নির্বাচন, আদালতে নুরুল হুদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি। যুগান্তরে আরও রয়েছে স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে, প্রধান উপদেষ্টার বক্তব্য। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম জাতীয় ঐক্যের ডাক বিএনপির, জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তিতে খালেদা জিয়া ও তারেক রহমান। এদিকে রয়েছে সুযোগ থাকলেও বিসিএসে বঞ্চিত মেধাবীরা। আরেকটি শিরোনাম জনশক্তিতে লোটাস পরিবারের প্রতারণা, লোটাস কাণ্ড দুর্নীতির পদ্ম, এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আরেকটি শিরোনাম আবু সাইদের কবর জিয়ারতে এনসিপির জুলাই পদযাত্রা শুরু। এছাড়া রয়েছে স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে, ডক্টর ইউনূস এটি বলেছেন। এরপর রয়েছে দৈনিক সমকাল, পদ্মা সেতু দুর্নীতির মামলা পুনর্তদন্ত করবে দুদক। এদিকে রয়েছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখুন। আরেকটি শিরোনাম জুলাই সনদ নিয়ে টালবাহানা বরদাস্ত করা হবে না। এরপর রয়েছে দৈনিক বণিক বার্তা। শিরোনাম জমি বন্ধক রেখে 11 লাখ কোটি টাকার ঋণ, এখন সম্পদের ক্রেতা খুঁজে পাচ্ছে না ব্যাংক। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।